গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। সমাবেশে হামলার প্রতিবাদে লোহাগাড়ায় এনসিপির মহাসড়ক অবরোধ। জানাবো রোজার আগে নির্বাচন ও ভোটের অঙ্ক। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে পুলিশ সেনাবাহিনী বিজিবির সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। সরেজমিনে দেখা গেছে এনসিপি নেতাকর্মীরা মহাসড়কের সাইনবোর্ডের উভয় লেনে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ বিষয়ে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক নীরব রায়হান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক আমাদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভে নেমেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই হামলার তীব্র নিন্দা জানাই। এনসিপির কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু বলেন, অন্তর্বর্তী সরকার কি করছে এটা আমাদের প্রশ্ন। আমরা বর্বরোচিত হামলা বিচার চাই। সমাবেশে হামলার প্রতিবাদে লোহাগাড়ায় এনসিপির মহাসড়ক অবরোধ। গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলা ও সংঘর্ষের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি। এ সময় এনসিপি নেতা মোহাম্মদ জহির উদ্দিন বলেন, গণমানুষের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে এই প্রতীকী অবরোধ করা হয়েছে। প্রশাসনের আশ্বাসে আপাতত আমরা কর্মসূচি স্থগিত করেছি, তবে দাবি আদায় না হলে আবারও কর্মসূচি দেওয়া হবে। লোহাগাড়া শাখা এনসিপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ জহির উদ্দিনের নেতৃত্বে ছাত্র প্রতিনিধি সহ স্থানীয় নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। প্রায় 30 থেকে 45 মিনিট ধরে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। রোজার আগে নির্বাচন ও ভোটের অঙ্ক। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে অনিশ্চয়তা ছিল সেটি সম্ভবত অনেকখানি কেটে গেল প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি ব্রিফিংয়ের মধ্য দিয়ে। গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান মাস শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে এবং সেজন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস সচিব জানান, প্রায় 2 ঘন্টা নির্বাচনের প্রস্তুতি নিয়ে মিটিং হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বিষয়ক সব প্রস্তুতি ডিসেম্বরের আগে শেষ করতে বলেছেন। যারা প্রথমবারের মতো ভোট দেবেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, 16 বছর মানুষ কোনো ভোট দেখেনি। ভোটারের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি, ভোট চুরি। আগামী নির্বাচনে ভোটারদের যেন একটা ভালো অভিজ্ঞতা হয়, একটা সুন্দর স্মৃতি থাকে। প্রথমবার ভোট যারা দেবেন এটা তাদের জন্য গৌরবের, তারা যেন ভালো অনুভব করে। প্রশ্ন হলো, নতুন ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে হবে কেন? পৃথিবীর কোনো দেশে এটা হয়? বড়জোর নারী পুরুষের জন্য আলাদা বুথ থাকতে পারে। সুতরাং নতুন ভোটারদের জন্য আলাদা ব্যবস্থা রাখার বিষয়ে যে প্রশ্ন ও সংশয় জন্ম দিয়েছে সেটি সরকার, বিশেষ করে নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে। গত 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পরে যে যৌথ ঘোষণা প্রকাশ করা হয় সেখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। যদিও সেখানে প্রধান উপদেষ্টা কিছু শর্ত আরোপ করেছেন যে যদি সব প্রস্তুতি সম্পন্ন করা হয় এবং যদি বিচার ও সংস্কারের পর্যাপ্ত অগ্রগতি হয়। এই যদি কিন্তু ঘেরাটোপে থাকলেও রাজনৈতিক পরিসরে ফেব্রুয়ারির এই বিশ্বাসযোগ্য ডেডলাইন হিসেবে অনেকের কাছেই গৃহীত হয়েছে। যেমন গত 7 জুলাই সিলেট শহরে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা বিশ্বাস করেন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে এবং নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে অগ্রসর হবে। রোজার আগে সত্যিই নির্বাচন হবে? যতক্ষণ না নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বলার সুযোগ নেই যে রোজার আগে নির্বাচন হচ্ছে। এমনকি তফসিল ঘোষণার পরেও নির্বাচনের বিষয়টি শতভাগ নিশ্চিত হবে না, কেননা অতীতেও দেখা গেছে রাজনৈতিক অস্থিরতার কারণে তফসিল পিছিয়েছে। 2008 সালে 29 ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনের আগে এরকম নানা নাটকীয়তা ঘটেছে। দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে নবম সংসদ নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতির অনেক মিল রয়েছে।
রাজনীতিতে অনেক কিছু যেমন পূর্বানুমান করা যায়, তেমনি এমন অনেক কিছুই ঘটে যা মানুষের ধারণারও অতীত। 5ই আগস্টের রাজনৈতিক পরিবর্তন সেরকমই একটি ঘটনা। ওই ঘটনার পরে অনেকেই এখন এটা মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে আগামী 5ই আগস্ট কী ঘটবে সেটি যেখানে বলা কঠিন, সেখানে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে সে বিষয়ে 7 মাস আগে কোনো উপসংহারে পৌঁছানো যাবে না। কেননা বড় দলগুলোর মধ্যে শুধু বিএনপি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে বিশ্বাসী এবং তারা কোনোভাবেই এই ডেডলাইন পেছানোর পক্ষে নয়। কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে ফ্যাক্টর অন্যান্য দল যেমন জাতীয় নাগরিক পার্টি, জামায়াত, এনসিপি, আন্দোলন বাংলাদেশ এখনও ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বা হবে এমন কোনো শক্ত অবস্থান গ্রহণ করেনি, বরং নির্বাচন ইস্যুতে তাদের অবস্থান সরকারের মতোই। যদি বিচার ও সংস্কারের পর্যাপ্ত অগ্রগতি হয়, অনেকে বলেন কাঙ্ক্ষিত সংস্কার, কিন্তু এই পর্যাপ্ত বা কাঙ্ক্ষিত সংস্কারের মানদণ্ডটি পরিষ্কার নয়। অর্থাৎ বিচারের কোন পর্যায়কে পর্যাপ্ত বা কাঙ্ক্ষিত অগ্রগতি বলা হবে এবং সংস্কারের কোন বিষয়গুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত এনসিপি বা জামায়াত নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয়, তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। এটা মনে করা যথেষ্ট কারণ আছে যে নির্বাচন যত বিলম্বিত হবে, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের মতো দলগুলো তত সুবিধা। কারণ সাধারণ কাণ্ডজ্ঞান, অতীতে নির্বাচনী ফলাফল, রাজনৈতিক দলগুলোর জনভিত্তি ও সর্বোপরি পারসেপশন ইত্যাদির আলোকে এটি বিশ্বাস করা মানুষের সংখ্যায় খুবই বেশি যে এই মুহূর্তে একটি অবাধ, সুষ্ঠু, রাষ্ট্রীয়, প্রভাবমুক্ত, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচন হলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে এবং তারা সরকার গঠন করবে। যদি তাই হয় তাহলে জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের মতো দলগুলোর কী লাভ? বিশেষ করে এনসিপি গঠিত হয়েছে যে জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণদের নেতৃত্বে। নির্বাচনের পরে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে তাদের ভাষায় কাঙ্ক্ষিত সংস্কার ও বিচারের ধারাবাহিকতা বজায় থাকবে কিনা সেটি নিয়ে এনসিপি সন্দিহান বলেই তারা বারবারই বলছে বিচার ও সংস্কারের আগে নির্বাচন হবে না। যদি এনসিপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মতো দলগুলো সত্যিই ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে একমত না হয়, তাহলে কি রোজার আগে নির্বাচন হবে? যেহেতু সেনাপ্রধান প্রথমে বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং পরে তিনি ডিসেম্বরের কথা বলেছেন, ফলে এই ইস্যুতে সেনাবাহিনীর ভূমিকাও বিবেচনার বিষয়। নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে, এই প্রশ্ন করাও সঙ্গত যে নির্বাচন হলেই কি সব ঠিক হয়ে যাবে? তা হয়তো হবে না, কিন্তু এখন যে ধরনের সরকারহীনতা এবং সরকারের ভেতরে অনেকগুলো ছায়া সরকার তৈরির ফলে কোনো প্রতিষ্ঠান ঠিকমতো কাজ করছে না এবং কোথাও কোনো সিস্টেম নেই, অন্তত সেই পরিস্থিতির অবসান হবে। দ্বিতীয় যে প্রশ্নটি জনপরিসরে আছে তা হলো, আগামী নির্বাচন বিভিন্ন গোষ্ঠীর মব কতটা চ্যালেঞ্জের তৈরি করবে? উত্তর হলো, সেনাবাহিনী যদি মবের বিরুদ্ধে কার্যত কঠোর অবস্থান গ্রহণ করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। তৃতীয় প্রশ্ন, যারাই ক্ষমতায় আসুক তারা ঠিকমতো দেশ চালাতে পারবে বা কতদিন টিকবে? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, তবে নির্বাচনটি যত দ্রুত সম্ভব হয়ে যাওয়া দরকার, এর কোনো বিকল্প নেই। বাস্তবতা হলো, বিচার ও সংস্কার চলমান প্রক্রিয়া, বিচারের অগ্রগতিও বেশ দৃশ্যমান। বিচারের প্রক্রিয়াটি বেশ ভালো এগোচ্ছে। নির্বাচনের পরে যারাই সরকার গঠন করুক না কেন তারা এই বিচারিক প্রক্রিয়াটি এগিয়ে নেবে এবং আদালত স্বাধীনভাবে কাজ করবেন বা করতে পারবেন, এটি জনপ্রত্যাশা। কিন্তু বিচার ও সংস্কারের পর্যাপ্ত বা কাঙ্ক্ষিত অগ্রগতি বলতে কি বোঝানো হচ্ছে সেটি যদি পরিষ্কার করা না হয় এবং পর্যাপ্ত অগ্রগতি হয়নি অজুহাত তুলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হয়, তার মধ্য দিয়ে বস্তুত রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য বাড়বে। বিশেষ করে বিএনপি ও তার মিত্রদের সঙ্গে অন্যান্য দল ও সরকারের দূরত্ব বাড়বে, যা দেশকে আরও বড় সংকটের দিকে ঠেলে দেবে। নির্বাচন না হলে কার লাভ কার ক্ষতি সেটা বোঝার মতো কাণ্ডজ্ঞান দেশবাসীর আছে, কিন্তু সঠিক নির্বাচন হলে কোন দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হবে সে বিষয়ে কিছু ধারণা করা গেলেও সবসময় সব ধারণা সত্যি নাও হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে জনপ্রিয়তা বা ভোটের অনুপাত হিসাব করা হয় সেটি নির্ধারণ করা হয় মূলত 1991, 96 ও 2001 সালে জাতীয় নির্বাচনের ফলাফল দিয়ে। এমনকি 2008 সালে নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেও এই নির্বাচনটি যে শতভাগ ত্রুটিমুক্ত ছিল না তা এখন নানা আলোচনায় আসছে। কেননা এর আগে 3টি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির আসনে যে পার্থক্য ছিল 2008 সালের নির্বাচনে তার কোনো মিলই ছিল না। ওই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে 230টি আসনে আর বিএনপি মাত্র 30টি আসনে। এই দুটি দলের আসনের পার্থক্য 200 কোনো স্বাভাবিক ঘটনা নয়, যে কারণে 2008 সালের নির্বাচন ও দেশের এই বড় দুটি দলের জনপ্রিয়তার মানদণ্ড নয়, বরং এর আগে 3টি নির্বাচনকে মানদণ্ড হিসেবে ধরতে হয়। 2014, 18 ও 2024 সালে নির্বাচন হয়েছে যেহেতু একতরফা, ফলে এই 3টি নির্বাচনের ফলাফল কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা যাচাইয়ের নিক্তি নয়। তার মানে 2001 সালের পরে যে 2 যুগ সময় পার হয়েছে, এই সময়ের মধ্যে দেশের বড় দলগুলোর জনপ্রিয়তা তথা ভোটের হিস্সা আসলেই কেমন অর্থাৎ
অর্থাৎ কোন দলের ভোট কত সেটি 2025 সালে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলে দেওয়ার কোনো সুযোগ নেই। এই সময়ের মধ্যে যে প্রজন্ম বেড়ে উঠেছে, যারা কোনোদিন ভোট দেয়নি বা দিতে পারেনি, তারা কাদেরকে ভোট দেবে সেটি কারো পক্ষে বলা সম্ভব নয়। অতএব অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, আর বাকি দল সব রাজনীতি থেকে হাওয়া হয়ে যাবে। অঙ্কটা এত সহজ নাও হতে পারে। গোপালগঞ্জে পুলিশ, সেনাবাহিনী, বিজিবির সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ড। গোপালগঞ্জ জেলার সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সঙ্গে যুক্ত হয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড সদর দপ্তর লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এ তথ্য জানান। তিনি জানান, বাংলাদেশ কোস্টগার্ড সবসময় দেশের স্বার্থে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। চলমান পরিস্থিতিতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ কঠোর অবস্থান রয়েছে এই বাহিনী। সাধারণ জনগণের সহায়তা ও আস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। বিকেলে গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এই হামলা চালায় বলে জানা গেছে। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।